ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল কবির সুমন। আর আমার সাথে আজ স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব জনাব সালেহ শিবলি। শিবলি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে কেমন ধন্যবাদ আছেন? জানাচ্ছি। আছি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনায় যাব, তার আগে আমাদের রাতের যে সংবাদ শিরোনাম সেগুলো একবার দেখে আসি। ট্রাইব্যুনালের বিচার নিয়ে এইচআরডব্লিউর প্রতিবেদন খতিয়ে দেখার আশ্বাস আইনমন্ত্রীর। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী কারাগারে। উস্কানি সিদ্ধান্ত গ্রহণ করে যে নারকীয় নৃশংসটা ঘটনা ঘটিয়েছিল তার পরামর্শদাতা, উস্কানিদাতা এবং সিদ্ধান্তদাতার মধ্যে উনি একজন। আগের মতোই চলছে ঘুষ বাণিজ্য, অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রীর। আমরা সবাই মিলে চেষ্টা করে আমরা দেশটাকে সত্যিকার অর্থেই একটা পরিবর্তিত দেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, মেধাবীদের বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হব। দেশ দুর্নীতিতে মহা চ্যাম্পিয়ন, মন্তব্য জামায়াতের। গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা ইস্যু ছাড়বো না। দ্বিতীয়ত, যারা জীবন দিল প্রতিশোধ চাই না, কিন্তু বিচারটা কি পাবো না? সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়ি বহরে আবারও হামলা, হবিগঞ্জের ঘটনায় মামলা, জেলা ছাত্রদলের সভাপতি সহ আসামি শতাধিক। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারে গুরুতর, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক, পরিদর্শন করবেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। এবং দুদকের জালে সংস্থার সাবেক 2 কমিশনার সহ 10 সচিব, সম্পদ বিবরণী নোটিশ জারি, আল আরাফা ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অর্থ পাচার মামলার নথি তলব। শিরোনামগুলো দেখে নিলাম। দর্শক মণ্ডলী, আমাদের আজকের যে বিষয়টি হচ্ছে মুখোমুখি প্রধানমন্ত্রীর প্রেস সচিব। আর আপনারা এই অনুষ্ঠান একই সাথে আমার বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজেও একযোগে সম্প্রচারিত হচ্ছে। আপনারা সেখানে আপনাদের প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন। তো আমরা আলোচনায় আসি। শিবলি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার প্রথমেই একটা অভিযোগ দিয়ে শুরু করি। সেটি হচ্ছে আপনাকে গণমাধ্যমে, আপনি একজন গণমাধ্যম ব্যাকগ্রাউন্ডের মানুষ, আপনাকে গণমাধ্যমে কম দেখা যায় কেন? ধন্যবাদ। অভিযোগ এটা আমিও শুনি মাঝে মাঝে। কেউ কেউ বলেন, আমার বন্ধুরা বলেন, কিংবা যারা আমাকে ভালো জানেন কিংবা জানেন না, অনেকে এমন বলেন যে আমি হয়তো কম আসি। আসলে প্রথম কথা হচ্ছে, আমার আসাটার উদ্দেশ্য কি, কেন আসতে হবে? আসতে হবে এই কারণে যে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজগুলো করছেন সে কাজগুলো মানুষের সামনে তুলে ধরা, এই জন্যই তো আমাকে আসতে হবে। তাহলে আমাকে দেখতে হবে যে আমরা এই কাজগুলো তুলে ধরতে পারছি কিনা। আমি যদি এটাকে একটু এভাবে বিস্তারিত বলি, ধরা যাক আমাদের যে সরকার, একটা গণতান্ত্রিক সরকার, বর্তমান যে সরকার জনগণের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় কথাটা বলেন, বিশ্বাস থেকে বলেন, সেটি হচ্ছে যে এই সরকারটি হচ্ছে জনবান্ধব সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার এবং জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার। তাহলে এই জবাবদিহিতা কীভাবে নিশ্চিত হবে? এর মধ্যে অনেকগুলো কাজের মধ্যে একটা হচ্ছে যে মানুষকে জানাতে হবে, মানুষের তথ্য জানার অধিকারটা পূরণ করতে হবে। তো সেক্ষেত্রে যদি আমরা বলি, আমাদের দলের যে এমপি আছেন, তারা যিনি যে এলাকাতে নির্বাচিত হয়েছেন, তিনি ওই এলাকার মানুষের কাছে দায়বদ্ধ, জবাবদিহি করতে হবে, উনি করছেন। মাননীয় মন্ত্রীরা যারা যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সেখানে ওনারা প্রত্যেক দিন তাদের কাজের যে ডেভেলপমেন্ট আছে, ওনারা কী কী কাজ করছেন জনগণের জন্য, সেগুলো কিন্তু রেগুলার বলছেন। এরপরে সমস্ত মন্ত্রণালয়ের কাজ, সরকারের কাজগুলো তথ্য মন্ত্রণালয় ঠিকঠাক মতো মানুষের সামনে তুলে ধরছে। এরপরও আপনি দেখবেন প্রত্যেক মঙ্গলবারে সরকারের যে তথ্য উপদেষ্টা আছেন, সরকারের মুখপাত্র হিসাবে উনি প্রতি সপ্তাহের কাজগুলো এবং মানুষের যে জিজ্ঞাসাগুলো সেগুলো তুলে ধরছেন। এবার আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, প্রধানমন্ত্রী প্রত্যেক দিন যে কাজগুলো করছেন সেই কাজগুলো কিন্তু আমরা তুলে ধরছি, ভিডিও প্রকাশ করছি, বক্তব্যগুলি কোথায় কী কাজ করছেন সেগুলো পিএমও বাংলাদেশ যে
সোশ্যাল মিডিয়া পেজটা আছে সেখানে আমরা দিচ্ছি, যা ওখান থেকে যারা যারা নেয়ার সেগুলো নিচ্ছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যতগুলো মিটিং করছেন প্রত্যেক দিনের, যে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে, সরকারি কর্মকর্তাদের সঙ্গে, কিংবা অন্য যাদের সাথে দেখা করছেন, সাক্ষাৎ করছেন, এগুলো ওনারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসে আবার মিডিয়ার সামনে বলছেন। এরপরে যে সমস্ত কথাগুলো মন্ত্রীরা বলছেন না, অন্য জায়গায় বলছেন না, যেগুলো আমাদেরকে ভিন্নভাবে বলতে হবে, আলাদা করে বলতে হবে, জানাতে হবে, সেই কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুজন মুখপাত্র আছেন, একজন আমি দায়িত্ব পালন করছি, আরেকজন আছেন ডক্টর মাহাদি আমিন। আমরাও কিন্তু কথাগুলি যখন প্রয়োজন হয় আমি বলছি। তাহলে আমি শুধুমাত্র সকালে, সন্ধ্যায়, রাতে, যে কোনো সময় আসার খুব যৌক্তিক কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ আরেকটা বিষয় আছে কি, যত কথা কম কাজ বেশি। যদি আমরা কাজগুলো করি, আমার মনে হয় এতগুলো টেলিভিশন চ্যানেল, এতগুলো প্রিন্টিং মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ভাইব্রেন্ট, সবাই তো কাজগুলো দেখছে, তো কাজটা বেশি করি আর। তারপরেও মানে আপনার উপস্থিতির কারণ হচ্ছে, ধরেন সবাই তো যার যার মতো করে ব্যাখ্যা করে কাজগুলো, আপনাদের তরফ থেকে যদি একটা ব্যাখ্যা দেওয়ার ব্যবস্থা থাকে। না, সেই ব্যাখ্যাটা দিচ্ছি তো। হ্যাঁ, সেই সেটা ব্যাখ্যাটা তো হচ্ছে। একটা তো হচ্ছে সাপ্তাহিক বা বিশেষ, হ্যাঁ। ধরেন 1 মাস 2 মাস 3 মাস পূর্তিতে, সেটা ধরেন গুরুত্বপূর্ণ ইস্যু যে কোনো সময় ঘটতে পারে, আপনি সেক্ষেত্রে যদি মুখপাত্র হিসেবে ব্রিফিং রাইট। দিয়ে দেন, সেটা যদি বোধহয় যদি এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে সঙ্গে সঙ্গে জানাতে হবে। সেগুলো তো অবশ্যই জানানোর জন্য যে আমরা এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র কেন দেওয়া হচ্ছে, যে তখন যেটা হবে সেটা জানিয়ে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হচ্ছে এবং জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমরা এবার অন্য প্রসঙ্গে আসি। সেটি হচ্ছে ইতোমধ্যে প্রায় সরকারের 5.5 মাস অতিবাহিত হয়ে গেছে। তো এই সময়টুকুতে সরকারের যে উল্লেখযোগ্য মোটা দাগে কি কি কাজ হয়েছে বলে আপনি মনে করেন? কোন কাজগুলোকে আপনি গুরুত্ব দিচ্ছেন এবং অ্যাজ ওয়েল এজ প্রধানমন্ত্রীও গুরুত্ব দিচ্ছেন? প্রত্যেকটা কাজ কিন্তু গুরুত্ব দিচ্ছে। ধরো যাক, বিএনপির যে 31 দফা দিয়েছে, সারা বাংলাদেশের জনগণের সঙ্গে কথাবার্তা বলে গণতন্ত্রকামী সমমনা বিএনপির সঙ্গে যারা একসাথে রাজপথে আন্দোলন করেছিল, যারা ছিলেন, তখনও ছিলেন, এখনও আছেন, সবাই মিলে জনগণের জন্য যে 31 দফা দেওয়া হয়েছিল, সেই 31 দফা যে জনগণ 31 দফার পক্ষে রায় দিয়েছে। রায় দেওয়ার পরে এই 31 দফা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এই 31 দফা এখন আর বিএনপির 31 দফা না, এটা হচ্ছে সরকারের 31 দফা। শুরু থেকেই 17 ফেব্রুয়ারি সরকারের দায়িত্ব গ্রহণ করার পর সেদিন থেকেই প্রত্যেকটি দফা বাস্তবায়ন করে চলছেন। আপনারা জানেন যে ইতিমধ্যেই আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ডের কথা প্রচুর বলা হয়েছে, এটা মানুষ জানে প্রচুর, এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা ফ্যামিলির নারী প্রধানের নামে যে ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে, আমরা গত বছরে দিয়েছি, এই অর্থ বছরে আরও 41 লক্ষ নারীদেরকে দেওয়া হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তারপরে আপনি জানেন যে কৃষক কার্ড যেটি দেওয়া হচ্ছে, এরপরে বিভিন্ন ইমাম, মুয়াজ্জিন যারা আছেন এবং অন্যান্য ধর্মাবলম্বী ধর্মীয় গুরু যারা আছেন, তাদেরকেও সরকার একটু সম্মানী ভাতা দিচ্ছেন। স্পোর্টস যারা আছেন, যারা দেশে বিদেশে বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে এসেছেন, কিংবা প্রমিজিং যারা আছেন, তাদেরকেও সরকার একটা বেতন কাঠামোর মধ্যে নিয়ে এসেছেন, একটি ভাতা দেওয়া হচ্ছে, যাতে করে তাদেরকে ফ্যামিলি চিন্তা করতে না হয়, যাতে করে তারা যে কাজটি যিনি যে খেলা খেলছেন সেটার প্রতি ফোকাস থাকতে পারেন। তাদেরকে এই কারণে যাতে করে তাদের ফ্যামিলির দিকে বেশি মনোযোগ দিতে না হয়, আর্থিক বিষয়টিকে। এই কারণে সেটি গভর্নমেন্ট আমার কেন জানি মনে হচ্ছে সরকার এই ফ্যামিলি কার্ড এসব দিচ্ছে, আমার খেলাধুলার প্রতি বোধহয় খুব বেশি জোর দিচ্ছে। না, এইটা একটা আছে, আমরা যে কথাটা বললেন, এই গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে, যদি বলেন অগ্রাধিকারের ক্ষেত্রে, আমরা বলছি যে সরকার কি ধরনের একটি বাজে অবস্থার মধ্যে, খুবই ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল, সেখান থেকে সেই ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর যে কাজটি, সেই কাজটি করছেন এবং আমরা আশা করছি আস্তে ধীরে ধীরে একটি ভালোর দিকে যাচ্ছে। এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি দিক হচ্ছে কর্মসংস্থান, যেটি দেশে বিদেশে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করা। এটি যদি না করলে আরও অন্যান্য জায়গায় যে অগ্রগতিগুলো আছে সেগুলো দৃশ্যমান হবে না। এই কারণে সরকার এই আরেকটি গুরুত্বপূর্ণ দিক চেষ্টা করছেন। এবার যদি বলেন যে
রাজনৈতিক উন্নয়ন, এটা এই কথাগুলো বললাম যে অর্থনৈতিক উন্নয়নের দিকে কিংবা মানুষের জীবন মান উন্নয়নের দিকে আরেকটি সরকারের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি বিষয়ের দিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন। সেটি হচ্ছে আপনি দেখবেন যে গত 1.5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশে যে ফ্যাসিস্ট শাসন ছিল, ক্ষমতালোভী একটা সরকার ছিল, যারা মানুষের আমাদের এই বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধ যেগুলো ছিল, পারিবারিক মূল্যবোধ ছিল, আমরা সেখান থেকে এতটাই বিচ্যুত হয়েছি। আপনারা দেখবেন যে সেটার রেজাল্ট সেই বিচ্যুতির ভার, সেই বিচ্যুতির অভিশাপ কিন্তু আমাদেরকে পোহাতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন যে রাজনীতির যে গুণগত পরিবর্তনের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন, শুধুমাত্র আর্থিক উন্নয়ন না, আত্মিক উন্নয়ন। গুণগত পরিবর্তন কি আপনি দেখছেন? অবশ্যই গুণগত পরিবর্তন, অবশ্যই। ধরা যাক আমি না, আমার মনে হয় বাংলাদেশের জনগণ দেখছে। আমি যদি মোটা জায়গায় কয়েকটা আমরা প্রধানমন্ত্রীর ধরেন চলাফেরায় আমরা দেখছি যে একটা পরিবর্তন, ব্যাপক পরিবর্তন, যে উনি সাধারণ মানুষের সাথে রাস্তা পার হচ্ছেন, স্টেডিয়ামে গেলে সেখানে বাচ্চাদের সাথে মিশে যাচ্ছেন, অথবা কোনো বিষয়ে ফোকাসড হলে তাদেরকে সাথে নিয়ে তাদেরকে এনে কার্যালয়ে কথা বলছেন, গিফট দিচ্ছেন, হাসি মুখে কথা বলছেন, বা রাস্তা দিয়ে চলতে সেখানে আবার মানুষকে টাটা দিচ্ছেন। এই যে এই জিনিসগুলো মানে মানুষের হয়ে ওঠা যে বিষয়টা, এটা তো আর এমনি অন্য সাইডে অন্যদের বেলায় সেটা কিভাবে মানে অন্যদের বেলায় বলতে মানে প্রধানমন্ত্রীর বাইরে হ্যাঁ যে গুণগত যে রাজনীতির যে পরিবর্তনের কথা বলছেন, দেখেন আমরা যদি বাংলাদেশের রাজনীতির কথা বলি তাহলে প্রধানমন্ত্রী নিজে শুরু করেছেন। যেহেতু আমরা সবাই প্রধানমন্ত্রীকে ফলো করি, প্রধানমন্ত্রীকে অনুসরণ করি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে কালচার, যে রাজনৈতিক সংস্কৃতি যেটি আছে, সেটি হচ্ছে যিনি আমাদের নেতা তিনি কিভাবে আচরণ করেন, কেমনভাবে চলেন, এটি যেহেতু বাংলাদেশের জনগণ অনুকরণ করে, ফলে পরিবর্তনটা তিনি এ কারণেই সেখান থেকে তিনি শুরু করেছেন। আপনি দেখেন কতগুলো, আমি রাজনীতির গুণগত পরিবর্তনের কথা বলি, এই জাতীয় সংসদ যেটি আছে এখানে তো আমরা দেখেছি তো খিস্তি খেউর হতো, কেউ হয়তো গান গাইতেন, মজার আনন্দে যার যা ইচ্ছে বলতেন, কার বিরুদ্ধে কথা বলতেন। আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী এই যে গত 2টো অধিবেশন হলো, আপনি বলেন একটি কারো বিরুদ্ধে কোনো খারাপ কথা কিংবা প্রতিহিংসাপরায়ণ এই ধরনের কথা কিংবা প্রতিপক্ষকে অযথা গালাগাল করা, গালমন্দ করা, এগুলি হয়নি। বরং আমরা কি দেখেছি জানেন, যে সেটি হচ্ছে এই সংসদে মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন যে আপনারা যেখানে সেখানে বর্জ্য ফেলবেন না। অনেকে না এই বিষয়টি নানাভাবে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু এই যে ছোট্ট একটি আহ্বান জানিয়েছেন, বিষয়টি হয়তো ছোট মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু এর প্রভাব কিন্তু সামাজিকভাবে অনেক বেশি। প্রধানমন্ত্রী কি বলেছেন, একটি কবিতা বলেছেন, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এটা হচ্ছে আমাদের পারিবারিক মূল্যবোধের কথা। এগুলো শিখতে শিখতে আমরা বড় হয়েছিলাম, এখন কিন্তু আমরা এখন কি এগুলো আছে? এখন সেই জায়গায় নাই। এখন আমাদের কাছে মনে হচ্ছে কি আমরা এই বেয়াদবি আর পলিটিক্যাল রেটরিক এটাকে এক করে ফেলেছি। কোনটা বেয়াদবি আর কোনটা পলিটিক্যাল রেটরিক, কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত না, কোথায় থামা উচিত, আমাদের মনে হয় আমরা এই কাজটা করতে পারছি না। তা আমার ধারণা প্রধানমন্ত্রী এই কাজগুলি করছেন। তারপর দেখেন নাম পরিবর্তনের রাজনীতি, এই যে আগে করেছেন, এখন আপনার ক্ষমতা আছে, আপনি নামটা পরিবর্তন করে ফেললেন। মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন, আপনারা খুব সতর্কভাবে দেখেছেন, উনি এই জায়গা থেকে এই অপসংস্কৃতি থেকে এই আমাদের যে অপসংস্কৃতি ফ্যাসিস্ট আমলে শুরু হয়েছিল, সেই সংস্কৃতি থেকে উনি কিন্তু বেরিয়ে এসছেন। সেটাকে যে উনি কিন্তু সেটাকে সেই করছেন না, এবং উনি বরং একটি নতুন ধারা রাজনীতি শুরু করেছেন। আপনি দেখেন ছবি দেওয়ালে টানানোর কথা, মাননীয় প্রধানমন্ত্রী নিজের ছবি তো টানাচ্ছেন না, শুধু সেটাই করছেন না, নিজের ছবি যেটি সাংবিধানিকভাবে উনি ইচ্ছে করলে টানাতে পারেন, কোনো মানে বিধিনিষেধ নেই, উনি সেই কাজটি তো করছেন না। বরং আপনারা দেখেছেন কয়েকদিন আগে উনি বলেছেন যে উনি যখন কোনো অনুষ্ঠানে যাবেন সেই অনুষ্ঠানের জন্য ছবি না টানানো হয়। এখানে শেষ করেননি, আরেকটি নির্দেশনা দিয়েছেন উনি, সেটি হচ্ছে যেই বিষয়ের উপরে আলোচনা হবে সেই বিষয়ভিত্তিককে, সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ফোকাস করার জন্য। এবং এটা একটা রেজাল্ট আছে। আমি কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে, সেটি ছিল পরিবেশ মেলা, বৃক্ষ মেলা। 19টা প্লে কার্ড দেওয়া হয়েছে
যখন যেখানে ছবি দেওয়া হতো ওই 19টা প্লে কার্ডে বৃক্ষ মেলা কেন প্রয়োজন, পরিবেশ মেলা কেন প্রয়োজন, কেন বৃক্ষরোপণ প্রয়োজন, এইভাবে 19টি স্লোগান দেয়া হচ্ছিল। এটি তো আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন। এটি একটি বড় ধরনের পরিবর্তন। আপনারা দেখেছেন কয়েকদিন আগে মন্ত্রীদের যে পুলিশ প্রত্যাহার করা হয়েছে, তার মানে জনসাধারণ যেভাবে চলাফেরা করছেন মন্ত্রীরাও সেভাবে চলাফেরা করছেন। এই যে এই যে এই যে পরিবর্তনগুলো আমরা তো মনে করি এটা বাংলাদেশে বরং বড় একটা পরিবর্তন, যা আমাদেরকে মূলে ফিরে আসা, শেকড়ে ফিরে আসা, আমাদের পারিবারিক মূল্যবোধের, সামাজিক মূল্যবোধে ফিরে আসা, এই কাজগুলো মাননীয় প্রধানমন্ত্রী করছেন। আর আপনি কি মনে করেন যে এই এবং আপনি যে কথাটা বললেন, অবশ্যই এর প্রভাব তো পড়ছে সব জায়গায়। অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এটার প্রভাব কি পড়েছে? অন্য রাজনৈতিক আপনি দলগুলোর কি, মধ্যে প্রভাব পড়া উচিত। এখন প্রভাব পড়েছে কিনা এই কথাগুলো যদি আমি আমার অবস্থান থেকে বলতে যাই, তাহলে হয়তো অন্যদের যে সমালোচনা করার আমার মনে হয় না এইখানে বসে অন্যদের সমালোচনা করা দরকার। বরং আমরা এটা করছি যে আমি যে কথাটা বারবার বলি যে মাননীয় প্রধানমন্ত্রী আগে দৃষ্টান্ত স্থাপন করেন, তারপর উপস্থাপন করেন। এটা যদি যাদের কাছে ভালো লাগে আমি মনে করি তাদের এটা অনুসরণ তারা করতে পারেন, এবং এটা বিরোধী দলের জন্য প্রযোজ্য, ভিন্ন মতের জন্য প্রযোজ্য। কারণ এই কাজগুলি উনি করছেন সচেতনভাবেই করছেন, সতর্কভাবেই করছেন, এবং এটার যে একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে সেটি হচ্ছে উনি যে 9টার মধ্যে অফিসে যান। আপনি এখন দেখবেন সচিবালয়ে গেলে সম্মানিত মন্ত্রীরাও 9টার মধ্যে আমি অফিসে কয়েকজন মন্ত্রীর সাথে কথা সচিবরাও বলেছি, আসেন। হ্যাঁ, ওনারা বলছেন আমাদের অবস্থা শিশুদের মতো, সকাল 9টার মধ্যে অফিসে থাকতে হয়, সারাদিন পরিশ্রম, হ্যাঁ। আর সবসময় আতঙ্কে থাকেন যে কখন ডাক পড়ে। আসলে বিষয়টা আসলে আতঙ্কের না, আসলে এটাই হওয়া উচিত ছিল। মানে আগে যদি আমাদেরকে তো compare করি ডিসিপ্লিন আর কি। মানতে হবে, আমাদেরকে তো ডিসিপ্লিন মানতে হবে। আমরা যে কোনো পর্যায়ের যারাই হই, যদি 9টা 5টা অফিস হয় তাহলে 9টা 5টা অফিস করতে হবে। অফিসটা শুধুমাত্র 9টা 5টা অফিস না, এই অফিসের মাধ্যমে কিন্তু আমরা জনগণের সামনে আমরা ঠিক মতো দায়িত্ব পালন করছি কিনা সেটিও কিন্তু উপস্থাপিত হয়। সুতরাং যদি কারো ইচ্ছে হলো 11টার সময় অফিস আসলাম, কারো ইচ্ছে হলো 2টার সময় অফিস আসলাম, তার মানে আমি ডিসিপ্লিন মানছি না। তার মানে যারা দায়িত্বে আছেন, যারা গভর্ন করছেন, তারা মনে করেন তারা নিয়ম নীতির ঊর্ধ্বে, তাদের জন্য ডিসিপ্লিন বুঝি মানতে হয় না। তাহলে যারা তাদেরকে অনুসরণ করেন তারাও তো সেইভাবেই কাজটা করবেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন যে সকল স্তরে প্রত্যেকের মধ্যে, ছোট থেকে বড়, প্রত্যেকের মধ্যে একটা ডিসিপ্লিন আসুক। দর্শক মণ্ডলী, সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। বিরতির পর আবারও ফিরে এলাম ইস্পানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠান আপনারা একই সাথে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজও দেখতে পাচ্ছেন। সেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের। শিবলি ভাই, আমরা কথা বলছিলাম সরকার প্রধানের যে এমন মানে সাদাসিধে যে চলন, এটা আমরা দেখছি যে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে ওনার যে সিম্পলিসিটি, এবং এই একই সাথে উনি যেখানে যাচ্ছেন ওনার সাথে আপনারা যারা আছেন তারাও ওনাকে ফলো করে বেশিরভাগ আমরা দেখছি যে সাদা শার্টই এবং অফ হোয়াইট কালারের প্যান্ট পরছেন। এই পরিবর্তনটা কেন? এর পিছনে কি ওনার কোনো দর্শন আছে যে সাদা সিধে চলাফেরা? না, এটা যদি বলেন যে হয়তো এটা তো, কারণ আমরা যখন দেখেছি উনি যখন দেশে এসেছেন হ্যাঁ। ইনটিন করে সুটেড বুটেড হয়ে এসেছেন, এরপরে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, অফিসেও উনি সিম্পল চলাফেরা। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা মানুষের তো এক একটা স্টাইল থাকে, জীবনযাপনের একটা ধারা থাকে। উনি এটিকেই হয়তো উনি বেছে নিয়েছেন সাধারণভাবে চলাফেরা করা, সাধারণের মতো করে চলাফেরা করা, এবং মানুষও আমি দেখেছি যে মানুষও এটাকে অ্যাকসেপ্ট করেছে, এবং বিশেষ করে শিশুরাও দেখলাম ওনার এটাকে খুব অ্যাকসেপ্ট করেছে। আপনি মনে হয় কয়েকদিন আগে আর্মি স্টেডিয়ামে একটা খেলা হয়েছে, দেখেন এখানে আমি এই সুযোগে আরেকটা বলিনি। উনি যে আসলে চাইছেন যে আমরা যে আগে যে রাজনীতির কথা বলতাম, যে রাজনীতির গুণগত পরিবর্তনটা, সেটি যে শুরু করেছেন উনি,
এটা কিন্তু আরেকটা প্রমাণ আছে, আমি শুরুতে কয়েকটা বলেছি আপনাকে। উনি মনে করে, মাননীয় প্রধানমন্ত্রী টার্গেটটা কাদেরকে লক্ষ্য করেছেন? ওই দিন প্রায় 5-7 হাজার শিশুরা ছিল যারা বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সারা বাংলাদেশ থেকে এসছে। তিনি বলেছেন যে তোমরাই আগামীর বাংলাদেশ। এই এবং আপনার আশ্চর্য হয়ে যাবেন যে আমরা যখন বলি মাদকমুক্ত সমাজের কথা, আমরা যখন শিশুদেরকে বলি ডিসিপ্লিনের কথা, আমরা যখন শিশুদেরকে বলি ভালো হওয়ার কথা, ভালো থাকার কথা, তাহলে কিভাবে শিশুরা চলবে? শিশুদের সামনে বিকল্প কোনো পথ আছে কি না? একটা ছেলে যখন, একটা মেয়ে যখন স্কুল থেকে আসে, কলেজ থেকে আসে, মাদ্রাসা থেকে আসে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসে, এরপরে তার যে বিশাল একটা সময় থাকে, এই সময়টা তার সামনে কি প্রোগ্রাম আমরা দিয়েছি, সরকার কি দিয়েছে? আপনারা দেখবেন কয়েকদিন আগে 2রা মে থেকে সারা বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন খেলা, 8টি ইভেন্ট হয়েছিল। এই সারা বাংলাদেশে 445টি 445টি উপজেলা এখন তো থেকে 445টি উপজেলা এবং 32টা হচ্ছে সিটি কর্পোরেশনের অধীনে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেখান থেকে 12 থেকে 14 বছর বয়সের ছেলেমেয়েদেরকে নিয়ে 527টি ফুটবল টিম গঠন করা হয়েছে এবং তারা উপজেলা পর্যায় থেকে খেলাধুলা শুরু করে উপজেলা, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায় থেকে এসে এই গত 27শে জুলাই আপনার আর্মি স্টেডিয়ামে ফাইনাল খেলাটা হয়েছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এই যে 527টি দল গঠন করা হয়েছে, এই 527টি দলের মধ্যে 1,68,668 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বিভিন্ন পর্যায়ে। এই যে এতগুলো ছেলে মেয়ে, এত লক্ষ ছেলে মেয়ে ইনভলভ হয়েছে, তাদের সামনে কিন্তু একটু অপশন ছিল যে তারা খেলাধুলা যে করেছে। এই ছেলেমেয়েরা যখন দেখেছে যে তাদের লেখাপড়ার পাশাপাশি তাদের খেলাধুলার জন্য একটা জায়গা তৈরি হচ্ছে, একটা স্পেস আছে তাদের সময়টা কাটানোর জন্য, দেখবেন এই ছেলে মেয়েগুলো আমরা আশা করতে পারি, অথবা ক্রীড়াবিদ হয়েও প্রতিষ্ঠিত হওয়া, যায়, আমরা আশা করতে পারি এই ছেলে মেয়েগুলি অন্যদিকে যাবে না। যেটা আমরা বলি যে একটা সময় ডিরেল হয়ে যাবে না, অন্যদিকে যাবে না, বরং তারা যারা ভালো লেখাপড়া করবে, যে মনে করে যে খেলাধুলা করবে, এই কাজটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করছেন। এবং এটাই কিন্তু শেষ না। এই যে 27শে জুলাই হলো শেষ না, আরেকটা শুরু হয়েছে 10টা ইভেন্ট নিয়ে। 10টা ইভেন্ট এবার 8টা ইভেন্ট হয়েছে। প্রথম আসলে যেটি 2রা মে থেকে শুরু হয়েছিল, সিলেট থেকে শুরু হয়েছিল, এবার আবার রেজিস্ট্রেশন, সেকেন্ড ধাপের রেজিস্ট্রেশন শুরু হয়েছে জুলাই থেকে অগাস্টের 31 অগাস্ট শেষ হবে। এবার যে প্ল্যানটা আছে যে ইউনিয়ন পর্যায় থেকে 4,599টা দল গঠন করা হবে। 4,599টা দল গঠন করে স্কুল পর্যায় থেকে গঠন করে 10 থেকে 14 বছর বয়সী ইউনিয়ন পর্যায়ে খেলা হবে, উপজেলা পর্যায়ে হবে, জেলা পর্যায়ে হবে, বিভাগীয় পর্যায়ে হবে, তারপরে ফাইনাল খেলা হবে। মানে খেলাটাকে বিশেষ গুরুত্ব দিয়ে এবং যাতে করে আমাদের এটার শিশুরা যাতে খেলাটাকে পেশা হিসেবে নিতে পারে, এটার দুইটা দিক, পরিবারের সচ্ছলতা আনতে পারে, দুইটা দিক। একটা হচ্ছে যে এই আমাদের শিশুরা যেমন স্বাস্থ্য সচেতন হবে, যেমন শরীর চর্চা করবে, তেমন যারা ভালো খেলাধুলায় তারা খেলাকে পেশা হিসেবে নেবে, প্লাস তারা মনে করবে যে এই যে একটা ভালো সময় তারা পেল খেলাধুলার মাধ্যমে, তারা যে শরীর গঠন করার সুযোগটা পেল এবং তারা বিপথে যাবে না। এবং আমি একটা তথ্য আপনাদেরকে দেই, প্রত্যেকটা উপজেলায় ইতিমধ্যে 10 বিঘা করে জমি খোঁজার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, ওখানে খেলার মাঠ করার জন্য। ইউনিয়ন পর্যায়ে 8 বিঘা জমি খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে খেলাধুলার মাঠ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন যে যদি আমাদের আগামী দিনের বাংলাদেশ যারা এই কিশোর তরুণদেরকে যদি আমরা সুস্থতার দিকে নিয়ে আসতে পারি, একটা বিকল্প সামনে দিতে পারি, আমরা যদি তাদেরকে খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক চর্চার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরা আশা করি আমাদের আগামী প্রজন্ম, আগামীর বাংলাদেশ, যেই পরিবর্তন রাজনীতির কথা বলছি, সেই পরিবর্তনের রাজনীতির সুফল নিয়ে এগিয়ে যাবে। সুফল তারা পাবে, এই বাংলাদেশ পাবে। আচ্ছা, এবার একটু
পিছন দিকে যাই, সেটা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান আমরা দেখেছি। সেই সময় বিশেষ করে 2014-15 সালের পর থেকে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য মিডিয়াতে প্রচারের উপর একটা নিষেধাজ্ঞা ছিল। এর পরবর্তীতে উনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন এবং এই যে আন্দোলন, কেউ বলে এনসিপির আন্দোলন, কেউ কিন্তু বিএনপি কিন্তু বলে না যে বিএনপির আন্দোলন, এটাকে উনি কিভাবে অ্যাকোমোডেট করেছেন? এই যে যারা নেতৃত্ব দিয়েছে এখন, এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে কি না? আসলে আমি যে কয়টি টকশোতে যাই প্রত্যেক জায়গায় এই প্রশ্নটার মুখোমুখি হই, ফলে আমাকে একটা কথা বারবার বলতে হয়। আজকে আপনি জিজ্ঞেস করেন, আজকেও বলতে হচ্ছে। দেখেন, আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যখন লন্ডনে ছিলেন, পরিস্থিতি তাকে বাধ্য করেছিল যাওয়ার জন্য। তিনি লন্ডনে গিয়ে চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ হওয়ার পর থেকে আবার যখন পূর্ণ উদ্যমে রাজনীতি শুরু করলেন, জনগণের সঙ্গে আবার রিকানেক্ট করলেন। বললাম এই কারণে, আপনারা জানেন যে 2001 সাল থেকে যখন বিএনপি 5 বছর ক্ষমতায় ছিল, তখন উনি তৃণমূল কনফারেন্স করেছিলেন, একদম তৃণমূল পর্যায়ে 2004 দলের বিভিন্ন স্তর নেতাকর্মীদেরকে নিয়ে। আমার ধারণা আপনি তখন রিপোর্টার হিসেবে আপনার সাথে কভার করেছেন। তখন ওনার সঙ্গে কিন্তু তৃণমূল পর্যায়ের জনগণের একটা সরাসরি একটা কানেকশন হয়েছিল। এই যে কানেকশনটা তৈরি হয়েছিল, এই যে সংযোগটা তৈরি হয়েছিল, এই সংযোগ থেকে উনি কখনো বিচ্ছিন্ন হননি। উনি সুস্থ হয়ে, সম্পূর্ণ শারীরিকভাবে সুস্থ হয়ে যখন পূর্ণোদ্যমে রাজনীতি শুরু করলেন, উনি সারা বাংলাদেশে ওনার যে তৃণমূল পর্যায়ের যে নেটওয়ার্ক, সেটাকে এস্টাবলিশ করেছেন, আবার ওদের সঙ্গে রিকানেক্ট করেছেন, তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, সারাদিন কথাবার্তা বলেছেন। এবং 2015 সালের 7ই জানুয়ারি থেকে, সম্ভবত জানুয়ারির ফার্স্ট উইকেতে, ওনার বক্তব্য বাংলাদেশের গণমাধ্যমে প্রচার করা থেকে আদালতকে ব্যবহার করে ওনার বক্তব্য প্রচার করতে দেওয়া হয়নি। কিন্তু উনি কিন্তু থেমে থাকেননি। উনি কিন্তু ওনার মতো করে ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, সেন্ট্রালে উনি নেতাকর্মীদের সাথে কথাবার্তা বলেছেন। যখন যেই ডিরেকশন দেওয়া দরকার সেই ডিরেকশন দিয়েছেন এবং পুরোপুরি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কি হচ্ছে কিংবা কি হবে সেই বিষয়গুলো সম্পর্কে উনি আপডেটেড থেকেছেন। আমি আরেকটা কথা বারবার এই প্রসঙ্গক্রমে, এই কথাটা বলতে গেলে বারবার প্রসঙ্গক্রমে আমি আরেকটা কথা বলি, যেটি হচ্ছে যে বাংলাদেশ যে কোটা সংস্কার আন্দোলন, যেটাকে আমরা দেখেছি যে 2018 সালে আন্দোলনটা শুরু হয়েছিল, আবার 2024 সালে এই আন্দোলনটা একটা সফল পরিণতিতে যায়। কিন্তু আপনারা অনেকেই জানতে পারেননি, যেহেতু ওনার বক্তব্য বাংলাদেশের গণমাধ্যমে প্রচার করতে দেওয়া হয়নি। 2014 সালে 15 জুলাই পূর্ব লন্ডনে একটা অনুষ্ঠান ছিল। সেটি ছিল যে বাংলাদেশি ডায়াসপোরা যারা আছেন সেখানে, লন্ডনে বসবাস করতেন, তো সেখানে বাংলাদেশ নিয়ে একটি পরিকল্পনা উপস্থাপন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। তখন তিনি ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান পার্টির সেই সময়টায়। তো উনি বলেছিলেন যে বাংলাদেশের বিভিন্ন সেক্টর ভাগ করে করে বিএনপি যদি কখনো রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে কোন সেক্টরে কী কাজ করবেন। তো সেখানে তখনও ওই অনুষ্ঠানে বলেছিলেন যে সে সময়কার কথা, যে দেশে যে বিদ্যমান 50 থেকে 56% যে সরকারি চাকরিতে কোটা ছিল, সেটা 56%, সেটাকে উনি কমিয়ে 5%-এর নিচে নামিয়ে নিয়ে আসবেন। তখন বলেছিলেন 2014 সালের 15 জুলাই। এবং আপনি দেখেন, খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছেন, উনি একজন দূরদর্শী নেতার মতো যে বাংলাদেশটাকে নিয়ে চিন্তা করেন। এটা প্রমাণটা হচ্ছে 2018 সালে সেই কোটা সংস্কার নিয়ে কিন্তু আন্দোলন শুরু হয়েছে। তার মানে উনি যেটা 2014 সালে চিন্তা করেছেন, সেটাকে উনি চিন্তা করতে পেরেছেন যে এটা হচ্ছে আগামী প্রজন্মের একটা সমস্যার জায়গা থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখানে প্রাসঙ্গিকভাবে একটা বিষয় এসে যায় যে আপনি যেটা বললেন, যেমন আমরা জেনেছি যে লন্ডনে থাকা অবস্থায়, বিশেষ করে শেষ লাস্ট 5-7 বছরে আপনারা স্বাস্থ্য, শিক্ষা এবং বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে জনকল্যাণমূলক কী করা যায় এগুলো নিয়ে আপনারা আলাদা আলাদা কমিটি করে আপনারা সেগুলোর উপর একটা গবেষণাও করেছেন আপনারা। তো সেটারই কি ফল যে আমরা যে দেখলাম যে সরকার গঠনের 1 মাসেরও কম সময় আপনারা ফ্যামিলি কার্ড দিতে পেরেছেন? জি, অবশ্যই। আপনাদের পূর্ব প্রস্তুতি ছিল? অবশ্যই। আমি দুভাবে আপনার কথাটা জবাব দিই। আপনি একটু আগে বললেন যে না,
ওনার ওখানে গেলে মনে হয় ক্লাসের মতো মনে হয়। আসলে বিষয়টা ক্লাসের না, বিষয়টা হচ্ছে উনি যখনই যেই দফাটা বাস্তবায়ন করতে চাইছেন, যেই কাজটি বাস্তবায়ন করতে চান, যখন কর্মকর্তারা আসেন, মাননীয় মন্ত্রীরা আসেন, যার যার মন্ত্রণালয়ে যে কাজগুলি যারা করছেন সেগুলো নিয়ে আসেন, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এই কাজগুলো নিয়ে আগে বছরের পর বছর ধরে কাজ করেছেন, ফলে উনি একদম ভেতরের বিষয়গুলো জানেন, এই কাজটা করতে গেলে সমস্যাটা কোথায়, সম্ভাবনাটা কোথায়। ফলে উনি যখনই যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলেন, উনি জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। তো যখনই জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, যারা আসেন বিষয়টা উপস্থাপন করেন, তারা যখন বিষয়টা জবাবদিহি করতে হয় কিংবা জানাতে হয়, তখন এটা ক্লাসের মতো মনে হয়। তো এটা হচ্ছে আমাদের, আমি মনে করি এটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য এটি একটি বড় প্রাপ্তি যে যিনি বাংলাদেশটা পরিচালনা করছেন উনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে ওয়াকিবহাল আছেন। মনে হয় এই কারণেই তো তিনি যখন দেশে ফিরেছেন 25 ডিসেম্বর বলছেন যে আই হ্যাভ এ প্ল্যান। I have plan. আসলে যে প্ল্যানটা আছে এটা তো আমরা দেখতেই পাচ্ছি, কারণ হচ্ছে নির্বাচনী ইশতেহার। প্রথম কথা হচ্ছে নির্বাচনী ইশতেহারটা এভাবে বাস্তবায়ন করা যায় এবং এটা এই পরিমাণ গুরুত্ব আছে, এবার তো বলা যায় তো এবারে প্রথমবারের মতো বাংলাদেশ মানুষ দেখছে যে একটা নির্বাচনী ইশতেহারকে ধরে 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 বাস্তবায়ন করা। এবং একজন তৃণমূলের লোকজনও যে সুফলটা পাচ্ছেন হ্যাঁ, ডিরেক্ট। এটা এবার দেখছেন। সো এটা তো আমি তো মনে করি এটাও একটা বড় প্রাপ্তি আমাদের রাজনীতিতে, এবং এটাও রাজনীতির একটা বড় গুণগত পরিবর্তন যে ওয়াদা পূরণ রাজনীতি, জনগণের সঙ্গে যে ওয়াদাটা করা হয়েছে সেই ওয়াদাটা পূরণ করছেন। আচ্ছা, আর আচ্ছা, যে বিষয়টা জানা হয়নি সেটি হচ্ছে 24-এর যে ফ্যাসিস্ট পতনের যে টার্নিং পয়েন্ট কী ছিল, বিশেষ করে শেষ মুহূর্তের শেষ দিনগুলোর কথা আমি জানতে চাই। শেষ মুহূর্তের সব কথা ধরে প্রধানমন্ত্রী সেখানে যেটি আপনারা- হলো আপনারা দেখবেন যে একটা সময় সম্ভবত 17-18 জুলাইয়ের দিকে আন্দোলনটা একটু স্থিমিত 16 হয়ে তারিখ গেছে। থেকে, হ্যাঁ, 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 একটু 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 মনে হয় একটু স্থিমিত হয়ে 16 গেছিল। তারিখে আবু সাইদ গুলি হ্যাঁ। খেলো, ওই দিনই 6 জন মারা গেল। হ্যাঁ, এরপরে এরপর আন্দোলনটা এক পর্যায়ে বেসরকারি স্কুল কলেজের হ্যাঁ, শিক্ষার্থীরা শিক্ষার্থীরা, হ্যাঁ। আমার যদ্দূর মনে পড়ে উনি এই কাজটা করেছিলেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ছাত্র দলের যারা আছেন তাদেরকে তো সরাসরি নির্দেশ দিয়েছেন রাজপথে নামার জন্য, এবং এই এবং বিএনপিকে নির্দেশ দিয়েছেন, অঙ্গ সংগঠনকে নির্দেশ দিয়েছেন, সমমনা দল যারা আছে তাদেরকে নির্দেশ দিয়েছেন, তাদেরকে ডিরেকশন দিয়েছেন কীভাবে করতে হবে। এবং এই আন্দোলনটা যে মানুষের যে আন্দোলন, জনগণের যে আন্দোলনটা যাতে কখনোই ভুল পথে পরিচালিত না হয়, আন্দোলনটা যাতে করে টার্গেটে পৌঁছে। আমি দেখেছি সেই সময় 18 ঘন্টা পর্যন্ত তিনি জেগেছিলেন, 19 ঘন্টা আমি জানি 19 ঘন্টাও জেগেছিলেন উনি বাংলাদেশের কোথায় কি হচ্ছে, কোন জেলায় কি হচ্ছে এটাকে মনিটর করা। উনি কখনোই এটি চাননি যে এই কৃতিত্ব নিতে চাননি যে এটা বিএনপির আন্দোলন কিংবা এই দলের আন্দোলন কিংবা এটা আন্দোলন। উনি মনে করেছিলেন, অন্যান্য আমি দেখেছি যে উনি মনে করেছেন এটা জনগণের আন্দোলন। বাংলাদেশের উপরে যে ফ্যাসিস্ট সরকার চেপে বসেছিল, বাংলাদেশটাকে যে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছিল, ওনার কাছে প্রথম গুরুত্বটা মনে হয়েছিল, প্রথম বিষয়টা মনে হয়েছিল যে এই বাংলাদেশটাকে আগে উদ্ধার করতে হবে। এবং এই কারণেই কিন্তু উনি দেখবেন ওনার বক্তব্যের মধ্যে আপনি দেখবেন উনি বাংলাদেশটাকে কীভাবে দেখেন। উনি বলেছেন যে 71 সালে আমাদের যে যুদ্ধটা ছিল সেটি ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর 2024 সালে যেটা ছিল সেটি হচ্ছে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ। এবং এই যুদ্ধের কৃতিত্ব কিন্তু উনি একা নেননি। উনি কিন্তু বলেছেন যে এটা হচ্ছে বাংলাদেশের জনগণের, দেশ এবং জনগণের স্বাধীনতা যুদ্ধ, এবং এটার কৃতিত্ব হচ্ছে দেশের জনগণ, কোনো ব্যক্তি না, কোনো গোষ্ঠী না। সো এর কারণটা হচ্ছে যে উনি এই আন্দোলনকে কাছ থেকে নেতৃত্ব দিয়েছেন। আরেকটি কথা আমি আজকে আপনার এখানে আরও আলোচনা করব, একটা বিজ্ঞাপন বিরতির সময় হলো। দর্শক মণ্ডলীর সময় হলো একটা বিজ্ঞাপন বিরতির, সাথেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। বিরতির পর আবারও ফিরে এলাম ইস্পানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শিবলি ভাই, আমরা দুটো বিষয় জানতে চাই, এরপরে আমরা অন্য বিষয়ে যাব। সেটি হচ্ছে 2015 সালের জানুয়ারির 24 তারিখ আরাফাত রহমান কোকুর মৃত্যু, এবং 2018 সালের 8ই ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ 2020 সালের মার্চ পর্যন্ত প্রায় 25 মাস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে ছিলেন। এই সময়ে কেমন দেখেছেন তারেক রহমান সাহেবকে?
মানে এই দেখেন- যে বাইরে থেকে দেখেন- পরিবারের সাথে অ্যাটাচমেন্ট না হওয়ার যে কষ্ট সেটা কেমন ছিল? দেখেন, এটা হচ্ছে একজন মা কারাগারে, আর একজন সন্তান মায়ের সঙ্গে দেখা করতে পারছেন না, একজন ভাই যার সঙ্গে একই সঙ্গে বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, সেই ভাইয়ের মৃত্যু হয়েছে, তিনি দেখতে পারেননি। আমার ধারণা, আমার কাছে মনে হয় যে ওনার যে ফিলিংটা, ওনার যে বেদনাটা, এটা আসলে অন্য কারো পক্ষে মিলবে না। বলা সম্ভব না। সুতরাং তবে আমি বিষয়টাকে এভাবে বলি যে দেখবেন, আন্দোলন সংগ্রাম যখন হয়, আমরা অতীত দেখেছি, অনেক সময় আমরা বলি যে কর্মীরা কষ্ট করছেন। অবশ্যই কর্মীরা কষ্ট করেন, সমর্থকরা কষ্ট করছেন। বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কষ্ট করেছেন দীর্ঘ 15 বছর। আপনি একজন সাধারণ কর্মী, যে কোনো পর্যায়ের নেতা কর্মী, যে পরিমাণ কষ্ট করেছেন ফ্যাসিস্টের আমলে, এর চাইতে কোনো অংশই বরং বেশি ছাড়া তারেক রহমান শীর্ষ নেতা হয়েও কিন্তু তাকে কষ্ট করতে হয়েছে। আপনি দেখেন, একজন নেতা যিনি বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, যার কৈশোর, যার তারুণ্য যেই বাড়িতে ছিল, সেই বাড়িটাকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে। মইনুল হোসেন রোডের বাড়ির কথা বলছি। এটা কত বড় পাষণ্ড হলে একজন মানুষের স্মৃতি কেড়ে নেওয়া হয়, সেই যন্ত্রণা তো ওনার ছিল, কিন্তু আজ পর্যন্ত দেখবেন তার মধ্যে কোনো প্রতিহিংসার জায়গায় উনি নাই। তারপরে ওই যে বললেন যে ভাইয়ের মৃত্যুতে, ভাই মারা গেছেন, আসতে পারেননি, মাকে কারাগারে দেখেছেন, মায়ের যে উন্নত চিকিৎসার জন্য যে বিদেশে যাওয়ার কথা ছিল সেটি করতে দেওয়া হয়নি। এরপরে তো ওনার বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার তো ছিলই, প্রোপাগান্ডা তো ছিলই। তো একজন দলের একজন সাধারণ কর্মী কিংবা যে পর্যায়ের নেতা কর্মীরা অনেক কষ্ট করেছেন, উনি কিন্তু শীর্ষ নেতা হয়েও এর চাইতে কম করেননি। তো সেই জায়গা থেকে এসে সেই যন্ত্রণা কিংবা তার অব্যক্ত বেদনা, এসব নিয়ে কিন্তু উনি আজকে রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব পালন করেছেন, সেখান থেকে তিনি এসে একটি নতুন বার্তা মানুষকে দিতে চেয়েছেন। যে বার্তাটি উনি বলছেন যে দেশ রক্ষার জন্য, দেশের স্বার্থে ওনার স্লোগান হচ্ছে, বাংলাদেশের জনগণ যে স্লোগানটাকে এখন ধারণ করছে সেটি হচ্ছে সবার জন্য বাংলাদেশ। উনি আরেকটি কথা বলেছেন যে জনগণের স্বার্থে সবার জন্য বাংলাদেশ, দেশের স্বার্থে সবার আগে বাংলাদেশ, জনগণের স্বার্থ রক্ষায় সবার জন্য বাংলাদেশ। এর মর্মার্থটা হচ্ছে যে আমরা সবাই মিলে এমন একটা বাংলাদেশ গড়ি যে বাংলাদেশে সবাই আমরা নিরাপদ থাকব। আচ্ছা, আমরা সময় প্রায় শেষের দিকে ছোট ছোট করে কিছু উত্তর জেনে নিই। সেটি হচ্ছে ফ্যাসিবাদী আমলের গণমাধ্যম আর এই বর্তমান গণমাধ্যমের মধ্যে মোটা দাগে কী বৈশিষ্ট্য খুঁজে পান? ফ্যাসিবাদী আমলে তো ওই সময়টা আমি দেশে ছিলাম না, নিঃসন্দেহে যতটা দেখেছি, অনলাইনে দেখেছি, মানুষ সত্য কথাটা তো হয়তো কেউ বলতে পারেনি। এটার প্রমাণটা কি? আয়নাঘর ছিল, বলা যায়নি। লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়েছে, কেউ বলতে পারেনি। গুম হয়েছে, অপহরণ হয়েছে, কথাগুলি বলতে পারেনি। আর এখনকার সরকারের পক্ষ থেকে কোনো গণমাধ্যমের উপরে কোনো কোনো ফোন ধরনের কলও চাপ আসছে নেই। না, কোনো বিধিনিষেধ নাই। তবে আমরা, সরকার যেটা আশা করছে যে সেটি হচ্ছে যে একটি দায়িত্বশীল গণমাধ্যম যদি গণতন্ত্রের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সুতরাং যদি এই গণমাধ্যম, সরকার যেহেতু জবাবদিহিমূলক সরকার, ফলে এই জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে আমরা মনে করি, সরকার মনে করে যে গণমাধ্যমেরও একটি বড় ভূমিকা আছে। তো এই গণমাধ্যম মানুষের পক্ষে কথা বলুক, সরকার এখানে বাধা সৃষ্টি করবে না। আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আপনি ঢাকা রিপোর্টার ইউনিটির সেক্রেটারি ছিলেন, আপনি ইউএনবি চ্যানেল আইতেও কাজ করেছেন। তো এই যে এখন প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করছেন, সেই মাঠের সাংবাদিকতাকে মিস করেন কিনা?
না দেখেন, মানুষ তো না আপনিও সময়ের সাথে নিজেকেও সেভাবে না, মানিয়ে নিয়েছেন। মানুষ তো এক জীবনে নানাভাবে দায়িত্ব পালন করে। একসময় আমি মাঠে সাংবাদিকতা করেছি, এখনও সাংবাদিকদের সঙ্গে কাজ করছি। সুতরাং সেই জায়গাটাও যেখানে একটা দায়িত্বের বিষয় ছিল, এখন দায়িত্বের বিষয়, দুটোই দায়িত্ব পালন করতে হয়। হয়তো দায়িত্বের যে কাজের যে ধরনটা পাল্টেছে, তো ফিল্ড তো মোটামুটি একই আছে। আরেকটা বিষয় আমার একটু জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে অ্যাক্টিভিটিসগুলো দেখে সরকার নারীর ক্ষমতায়নের উপরে আমার ধারণা বেশি ফোকাস করছে, নারীদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, বিশেষ করে ফ্যামিলি এখানে কার্ড ইস্যুতে এখানে আসলে কাউকে বেশি প্রায়োরিটি দেয়া কিংবা না দেয়া, অগ্রাধিকার দেয়া বা হ্যাঁ, আপনি দেখেন বাংলাদেশে জনসংখ্যার অর্ধেক নারী। অর্ধেক, হ্যাঁ। এখন এই অর্ধেক সংখ্যক নারীকে রাষ্ট্র রাজনীতির মূলধারার এর বাইরে রেখে আপনি আসলে টেকসই উন্নয়ন চিন্তা করতে পারেন না। তো এই কারণেই যেটি দরকার সেটি হচ্ছে যে নারীর ক্ষমতায়ন। নারীর যদি মানে মানুষের, জনগণের, দেশের জনগণের আর্থিক, রাজনৈতিক এবং আর্থিক ক্ষমতায়ন যদি না হয়, তাহলে আপনার কোনো উন্নয়ন টেকসই হবে না। এবং নারীদেরকে তো অবশ্যই, তো নারীর ক্ষমতায়নের জন্য আমরা যে সরকার যে কাজটি করছে সেটি হচ্ছে, আপনি দেখবেন যে এই যে ফ্যামিলি কার্ডটা তো শুধুমাত্র কিছু টাকা সহায়তা দেয় এটা না, এটা হচ্ছে, আমরা তো মনে করি, সরকার মনে করে এটা হচ্ছে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক, একটা শক্তি। হ্যাঁ, অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক এই কার্ডটা। আরেকটা কথা বলি, এই আপনি দেখবেন এখন যে মাঠ লেভেলের প্রশাসন, আপনার দেশে এখন 64 ডিস্ট্রিক্টের মধ্যে যদ্দূর আমার এই মুহূর্তে মনে পড়ছে যে 21 জন হচ্ছে ডিসি, 21 জন না 22 জন আমাকে একজন হ্যাঁ, বলেছেন, জেলা যে- প্রশাসক দেখেন, হ্যাঁ। আউট এটা অফ অতীতে আর এটা কখনো হয়নি। হয়নি। এবং আপনি এই মুহূর্তে 125 জন আছেন যারা উপজেলা ইউনো। ইউএনও নির্বাহী কর্মকর্তা। এই যে মাঠ পর্যায়ে নারীরা নেতৃত্ব দিচ্ছেন, প্রশাসনের নেতৃত্ব দিচ্ছেন, এটার নিঃসন্দেহে একটা প্রভাব পড়বে ওই এলাকার যে নারীরা যারা আছেন, আমাদের মায়েরা, আমাদের বোন যারা আছেন, এরা মনে করবেন, এরা অনেক সময় একটা নিশ্চিত একটা সিকিউরিটি, সেন্স অফ সিকিউরিটি এটা ফিল করবেন যে এই আমাদের যে নিরাপত্তাটা, এটা তাদের মধ্যে যদি এই সেন্স অফ সিকিউরিটিটা যদি বৃদ্ধি পায়, তাহলে দেখবেন যে আমাদের সমাজটাও কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগোবে, এবং যে সামাজিক যে বৈষম্য কিংবা নারীর প্রতি বৈষম্য, নারীর প্রতি সহিংসতা, সেটাও ধীরে ধীরে আশা করি কমে আসবে। তো এই কারণেই শুধুমাত্র নারীর ক্ষমতায়নের জন্য না, কিংবা মাননীয় প্রধানমন্ত্রী যারা চাইছেন প্রত্যেকটা শিশুদের জন্য যে কাজটা করা দরকার, নারীদের জন্য যেটা করা দরকার, শিক্ষকদের জন্য যেটি করা দরকার, আলেম ওলামাদের জন্য যেটি করা দরকার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রত্যেকের প্রবলেমগুলোকে টার্গেট করে সেক্টর ভিত্তিক উনি সমস্যাগুলো আসলে চিহ্নিত করেছেন, করে সেগুলি সমাধান করার জন্য ধীরে ধীরে পদক্ষেপ নিয়ে গিয়ে যাচ্ছেন। এবং আমরা আশা করি যে উনার এই নেয়া পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে ইনশাল্লাহ আমরা যেই আন্দোলনটা করছি, যে আন্দোলনটা জন্য শত শত, হ্যাঁ, সেই যে সুশাসনের জন্য যে শত শত মানুষ জীবন দিয়েছে, এই যে জুলাই গণ আন্দোলনে, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এখানে যে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, এটাকে সার্থক করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মাঠে সারাক্ষণই কাজ করছেন, এবং এই বাংলাদেশটাকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পূরণ নেয়ার জন্য উনি সক্রিয়ভাবে আমরাও আশা করি যে প্রধানমন্ত্রীর যেই পরিবর্তনের যে অঙ্গীকার এবং তার যে দৃষ্টান্ত, তার যে উদাহরণ যেগুলো তিনি দেখাচ্ছেন, এগুলো আস্তে আস্তে পুরো সমাজেই, দেশে ছড়িয়ে পড়বে, এবং হয়তো আগামী কয়েক বছর পরেই মানুষের মধ্যে রাজনীতিক এবং অন্যান্য বিষয়ে একটা ইতিবাচক পরিবর্তন ঘটবে, যেটা আপনি শেষ কথা বললেন। তো শিবলি ভাই অনেক সময় দিয়েছেন, আজকে আর হাতে সময় নেই। আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দর্শক যারা দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আপনারা যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।